সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি বছরের প্রথম ক্লাসে তোমাদের আমাদের বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি কিনা তোমাদের পাঠ্যপুস্তকে ত্রয়োদশ অধ্যায়ে আছে। বিষয়টি হচ্ছে ৭০-এর নির্বাচন ও মুক্তিযুদ্ধ। ৭০-এর নির্বাচন সম্পর্কে বলার আগে আমাকে কিছু কথা না বললেই নয়। তোমরা পড়েছো আগের চ্যাপ্টারটিতে যে ৬৯-এর গণ-অভ্যুত্থান। ৬৯-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আইয়ুব শাসক, সামরিক শাসক আইয়ুব খান, তিনি ওনার ক্ষমতা হস্তান্তর করেন কার কাছে? জেনারেল ইয়াহিয়া খানের কাছে। ইয়াহিয়া খান ক্ষমতায় এসে সামরিক শাসন শেষ অবসানের উদ্দেশ্যে ১৯৭০ সালের ২৬শে মার্চ ঘোষণা দেন যে তিনি ক্ষমতা নির্বাচিত প্রতিনিধির কাছে, জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করবেন। এই উদ্দেশ্যে তিনি ২৮শে মার্চ জাতির উদ্দেশ্যে একটি ভাষণে আইনগত কাঠামো আদেশ জারি করেন। এখন প্রশ্ন হচ্ছে, আইনগত কাঠামো আদেশটা কি? একটা দেশের সরকারের তিনটা অংশ, একটা হচ্ছে আইন বিভাগ, দুই বিচার বিভাগ, আরেকটি হচ্ছে নির্বাহী বিভাগ। আইন বিভাগ যা প্রণয়ন করে, আইন প্রণয়ন করে, আইন প্রণয়ন সেটা বাস্তবায়নের জন্য কাজ করে বিচার বিভাগ যে আদেশ দেয় তা পালন করে, পুরোপুরি বাস্তবায়ন করে নির্বাহী বিভাগ। এখন আইন বিভাগটা হয় কি কার মাধ্যমে? পার্লামেন্টের মাধ্যমে। সেই পার্লামেন্টের জনপ্রতিনিধি নির্বাচনের জন্য একটা নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সেই উদ্দেশ্যে দেশ পরিচালনার জন্য তিনি আইনগত কাঠামো আদেশ জারি করেন। তোমাদের পাঠ্য বইয়ে আইনগত কাঠামো আদেশ সেই সম্পর্কে বিষয় দেওয়া আছে। আমি তার সাথে কিছু কিছু অংশ তোমাদের কাছে পরিষ্কার করে দিতে চাই। যেমন ধরো, তোমাদের পাঠ্যপুস্তকের ১৭৬ নং পৃষ্ঠায় ১ নাম্বার ক্লজ ছিল, পশ্চিম পাকিস্তান এক ইউনিট ভেঙে দিয়ে সাবেক প্রদেশগুলো পুনঃপ্রতিষ্ঠিত করা হবে, যা ১লা জুলাই ১৯৭০ সালে প্রতিষ্ঠিত। এই বিষয়টা তোমাদেরকে আমি একটু সুস্পষ্ট ধারণা দিতে চাই। প্রদেশ পাকিস্তানে ছিল ৪টা প্রদেশ, আর বাংলাদেশ স্বাধীনতা উত্তর ১৯৪৭ উত্তর ভারত শাসন আইন অনুযায়ী পাকিস্তান এবং ভারত দুটো দেশ বিভক্ত হয় এই উপমহাদেশ। এবং পাকিস্তানের যে প্রদেশগুলো ছিল, বাংলাদেশও সেরকম একটি প্রদেশ হিসেবে কাজ করত। সেই প্রদেশগুলোকে আবার প্রতিষ্ঠা করা, প্রাদেশিক শাসনটাকে আবার প্রতিষ্ঠা করার কথা এখানে বলা হয়েছে, যেটা কিনা উঠে গিয়েছিল আইয়ুব শাসনের আমলে, এবং তিনি সেটা আবার প্রতিষ্ঠা করার জন্য ১লা জুলাই ১৯৭০ সাল প্রতিষ্ঠিত হবে সেই নির্দেশ দেয়। এবং যে পার্লামেন্টারি শাসন হবে তার জন্য তিনি একটা রূপরেখা দেন। সেটা হচ্ছে ১৩ জন মহিলা, ২ নম্বর ক্লজ যেটা আছে, ১৩ জন মহিলা প্রতিনিধি নিয়ে ৩১৩ জন আসনের জাতীয় পরিষদ হবে এবং ৬২১ জন সদস্য নিয়ে ৫টি প্রাদেশিক পরিষদ হবে। একটু লক্ষ্য করো, আমাদের বাংলাদেশ তৎকালীন একটা প্রদেশ হিসেবে ধরে নেওয়া হয়েছে এবং পাকিস্তানের যে ভূখণ্ড সেখানেও ৪টি প্রদেশ, সেটা হচ্ছে সিন্ধ, বেলুচিস্তান, পাঞ্জাব এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। ওদের ৪টা এবং আমাদের বাংলাদেশ টোটাল ৫টা প্রদেশ হিসেবে ধরে নেওয়া হয়েছে এবং সেখানে একটা প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হবে, যার থেকে নির্বাচিত হবে মহিলা সদস্য সহ ৬২১ জন
আর পুরোপুরি জাতীয় পরিষদ ন্যাশনাল অ্যাসেম্বলি তৈরি হবে 313 জন, অর্থাৎ 313টি আসন থাকবে জাতীয় পরিষদে এবং প্রাদেশিক পরিষদে হবে তোমার 621টি আসন। প্রাদেশিক পরিষদ তোমার 621টি, এর ভিতর জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তান থেকে 162টি এবং পশ্চিম পাকিস্তানে 138টি, মহিলা সদস্য হবে 60টি। এই যে তোমাদের পাঠ্যপুস্তকের যে চার্টটি দেওয়া আছে, এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি বলছি যে টোটাল এটাকে ধরে নেওয়া হয়েছে 313টি আসন জাতীয় পরিষদে, আর প্রাদেশিক পরিষদে 621টি আসন। এই আসনগুলোতে কারা বসবে? এই আসনগুলোতে জনগণের প্রত্যক্ষ ভোটে এক ব্যক্তি 3 নম্বর ক্লসে আছে, নির্বাচনে এক ব্যক্তি এক ভোট নীতি গ্রহণ করা হয়। একজন ব্যক্তি একটা ভোট দিয়ে এই আসনগুলোতে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। ঠিক আমাদের এখন বাংলাদেশের যে নির্বাচন অনুষ্ঠিত হয় সংসদে, আমাদের আসলে যেভাবে একজন জনপ্রতিনিধি বসেন, ঠিক সেইভাবে। 4, পাকিস্তানের 2 অংশের আইন ও অর্থনৈতিক বিষয়ক দায়িত্ব এবং ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিরা নির্ধারণ করবে। পাকিস্তানের 2 অংশ, একটু লক্ষ্য করো, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, তাকে নির্দেশ করছে 2 অংশের আইন ও অর্থনৈতিক বিষয়ের দায়িত্ব ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিরা নির্ধারণ করবে। এর অর্থ হচ্ছে পশ্চিম পাকিস্তানের নির্বাচিত প্রতিনিধিরা পশ্চিম পাকিস্তানের আইন এবং তার অর্থনৈতিক বিষয়ক সবকিছু তাদের জনপ্রতিনিধিরা করবে। তারা আমাদেরটা করবে, আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তান এটা করবে না। আবার আমাদের পূর্ব পাকিস্তানের জনপ্রতিনিধিরা আমাদের জন্য আইন এবং অর্থনৈতিক বিষয় সবকিছু লক্ষ্য রাখবে। 5, ভোটার তালিকা 1970 সালের জুন মাসের মধ্যে তৈরি করা হবে। এই ঘোষণাটা দেওয়া হয়েছে 1970 সালের 28শে মার্চ, আইনগত কাঠামো আদেশ। কে দিয়েছেন? জেনারেল ইয়াহিয়া খান। এবং তিনি বলেছেন 1970 সালের ভিতর এক ভোট এক নীতি, যেহেতু একটি ভোটার তালিকা তৈরি করতে হবে। অত্যন্ত উত্তম প্রস্তাব। 6, সংবিধান রচনার জন্য পরিষদের প্রথম অধিবেশন থেকে 120 দিনে সময় ধার্য করে দেন। এই যে নির্বাচন হবে, পরিষদগুলো গঠন হবে এবং গঠন হওয়ার পর প্রথম অধিবেশন থেকে 120 দিনের জন্য মধ্যে একটি সংবিধান প্রণয়ন করতে হবে। পূর্ব পাকিস্তানের জন্য একটা সংবিধান ছাড়া একটা দেশ চলতে পারে না। দেশ পরিচালনা নীতি কোথায় থাকে? সংবিধান। যত আইন প্রণয়ন হয়, যত আইন পাস হয় আমাদের সংসদে, সবকিছু সংবিধানকে লক্ষ্য রেখে, সংবিধানের নীতি অটুট রেখে সেই আইনগুলো প্রণয়ন করা হয়। সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। আমাদের বাংলাদেশেও যা ঠিক তৎকালীন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পাকিস্তান রাষ্ট্রের জন্য ঠিক সে একই কথা বলা হয়েছিল। এই সময়ের মধ্যে কাজ সমাধান করতে ব্যর্থ হলে পরিষদ ভেঙে নতুন নির্বাচনের কথা উল্লেখ করা হয়। এর ভিতর যদি সংবিধান রচনা না করা হয়, তাহলে নতুন নির্বাচন আবার দিতে হবে, আবার অধিবেশন বসার জন্য, পরিষদ গঠনের জন্য আবার একটা নতুন নির্বাচন। আগে নির্বাচন বাতিল হয়ে যায়, বাতিল বলতে গেলে নষ্ট হয়ে যায়, আগের পরিষদ ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে বলা হয় সংবিধান রচনা ও সংবিধানকে সত্যায়িতকরণ পর্যন্ত সামরিক শাসন বহাল থাকবে। অর্থাৎ যতদিন পর্যন্ত না অধিবেশন বসছে, অধিবেশন বসে সংবিধান রচনা এবং সংবিধান পাশ না হচ্ছে, ততদিন পর্যন্ত সামরিক শাসন থাকবে। মানে সংবিধান রচনা হবে, সংবিধান পাশ হবে, সবার জনমত সবকিছু নিয়ে পাশ হবে, তারপর সামরিক শাসন শেষ হবে। অর্থাৎ যিনি ইয়াহিয়া খান, তিনি ক্ষমতা, যা বোঝা যায়, ক্ষমতা হস্তান্তর করবেন যতদিন না পর্যন্ত সংবিধান রচনা হচ্ছে, সত্যায়িত হচ্ছে।
নির্বাচনের নির্দেশনাবলীর পাশাপাশি সংবিধানের ভিত্তি সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়। আইনগত কাঠামো আদেশের 20 নং ধারায় সংবিধানের মূল 6টি নীতি বেঁধে দেওয়া হয়। সংবিধানের মূল 6টি নীতি বেঁধে দেওয়া হয়। সেগুলো কি? ফেডারেল পদ্ধতির সরকার। ফেডারেল পদ্ধতির সরকার কি? ফেডারেল পদ্ধতির সরকার হচ্ছে প্রাদেশিক সরকার। প্রদেশগুলো নিজেরা শাসন করবে, নিজেদের সরকার একটা থাকবে এবং তাদের মতামত অনুযায়ী কেন্দ্রীয়ভাবে একটা শাসন গ্রহণ করা হবে। প্রদেশ ভিত্তিক সরকার তোমার যেমন পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে হচ্ছে ফেডারেল পদ্ধতির সরকার। প্রদেশ আছে, প্রদেশগুলোর সরকারগুলো প্রদেশগুলোকে নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয়ভাবে তারা একটা সরকার আছে, কিন্তু তারা প্রাদেশিক সরকারগুলোর উপর নির্ভরশীল অনেকাংশে। মতামত কোনো কিছু চাপিয়ে দেওয়া সরাসরি দিতে পারে না, প্রাদেশিক সরকারের উপর গুরুত্ব থাকে। ঠিক সেই ধরনের সরকার। ইসলামী আদর্শ হবে রাষ্ট্রের ভিত্তি। পাকিস্তান রাষ্ট্রের মূল ভিত্তি হবে ইসলাম, একটা ধর্ম, একটা নির্দিষ্ট ধর্ম। অন্য ধর্মগুলোকে এখানে ইগনোর করা হয়েছে সংবিধানে। প্রাপ্তবয়স্কদের ভোটে প্রত্যক্ষ নির্বাচনে জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিরা নির্বাচিত হবে। প্রাপ্তবয়স্কদের ভোটে জনপ্রতিনিধি নির্বাচন হবে এবং সেই জনপ্রতিনিধি নির্বাচনে জনসংখ্যার অনুপাতটা দেখা হয়েছে। একটু লক্ষ্য করো, জাতীয় ও প্রাদেশিক পরিষদের আসন বন্টনে লক্ষ্য করেছো তোমরা, পূর্ব পাকিস্তানে আসন সংখ্যা জাতীয় পরিষদ হচ্ছে 169টি, আর পশ্চিম পাকিস্তানে হচ্ছে 144টি। অর্থাৎ পূর্ব পাকিস্তানে জনসংখ্যা পশ্চিম পাকিস্তানের তুলনায় বেশি ছিল, সেই জিনিসটা তিনি লক্ষ্য রেখেছিলেন। আবার প্রাদেশিক পরিষদে কিন্তু সমান সমান 310 311, টোটাল 621, কিন্তু জাতীয় পরিষদে তিনি একটা কথা লক্ষ্য রেখেছিলেন। ঠিক আছে, মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন এলাকার অর্থনৈতিক ও অন্যান্য বৈষম্য দূর করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। প্রতিটি বিষয়, এই বিষয়গুলো তোমাদের কাছে নিশ্চয়ই কনসেপ্টটা ক্লিয়ার। তারপর বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে একটা কথা বলতেই হয়। বিচার বিভাগ যে কোনো মামলা, যে কোনো রাষ্ট্র মামলা, যে কোনো সরকার কোনো হস্তক্ষেপ করবে না। অনেক ক্ষেত্রে দেখেন সরকার হস্তক্ষেপ করে, বিচার বিভাগের স্বাধীনতা আসলে করতে গেলে থাকে না। ইয়াহিয়া খান আইনগত কাঠামো আদেশ মূলত সার্বভৌম পার্লামেন্টের বদলে একটি দুর্বল পার্লামেন্টের উপর একটা দেওয়া হয়। ফলে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দলগুলো এর সমালোচনা করে। তারা এই আদেশের অগণতান্ত্রিক ধারাসমূহ বাদ দেওয়ার দাবি জানায়। যেমন লক্ষ্য করো, প্রাদেশিক পরিষদের আসন বন্টন সুষম হয়নি। তারপর ইসলামিক আদর্শ হবে রাষ্ট্রের ভিত্তি, যেখানে সব ধর্মের অধিকারের কথা ধামাচাপা করে যায়। নির্বাচন ব্যবস্থা, এই উদ্দেশ্যে একটা নির্বাচন দেওয়ার জন্য একটা নির্বাচন কমিশন কিছু গঠন করতে হয়, তাদের ভোটার তালিকা তৈরি করতে হয়। সেই উদ্দেশ্যে 1969 সালের 2রা জুলাই ইয়াহিয়া খানের ঘোষণা অনুযায়ী পাকিস্তান সুপ্রিম কোর্টের বিচারপতি আব্দুল সাত্তারের নেতৃত্বে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। গত 2রা জুলাই এই নির্বাচন কমিশন প্রাথমিক কাজ ছিল একটি সার্বজনীন ভোটার তালিকা প্রস্তুত করা। সেই হিসেবে তারা একটা ভোটার তালিকা প্রস্তুত করে, যেখানে পূর্ব পাকিস্তানের ভোটার সংখ্যা ছিল 3,12,14,935 জন। একটু লক্ষ্য করো, তোমরা ইতিহাসের প্রশ্নের উত্তরগুলো লিখো, কোনো তথ্য থাকে না, তো একটা পদ বাঁধায় দেখা যায় যে প্রায় আমি এরকম উত্তর দেখি, তেমন একটা তথ্য থাকে না। এই অংশটা সত্যি নির্বাচনের ক্ষেত্রে যখন কিছু আসবে, অবশ্যই পরীক্ষার খাতা পরীক্ষা করার সময় অবশ্যই এই বিষয়গুলো একজন শিক্ষক লক্ষ্য করেন যে সে কতটুকু তথ্য দিতে পেরেছে, কতটুকু একটা বিষয়কে সুস্পষ্ট করার জন্য তথ্য সে দিতে পেরেছে।
একটু লক্ষ্য করো, পূর্ব পাকিস্তানে যেখানে ভোটার সংখ্যা 3,14,14,935 জন, সেখানে পশ্চিম পাকিস্তানের ভোটার সংখ্যা 2,52,6,263 জন, প্রায় তোমার অর্ধকোটির মতো জনসংখ্যা কম পশ্চিম পাকিস্তান। কিন্তু সেই অনুসারে কিন্তু তোমার জাতীয় পরিষদের আসন মতো কিছুটা ঠিক থাকলেও প্রাদেশিক পরিষদে সেটা রাখা হয়নি। অথচ তখনকার পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তান যেমন 4টা প্রদেশ আছে, তেমনি পূর্ব পাকিস্তান একটা প্রদেশ। নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো ছিল আমাদের পূর্ব পাকিস্তান প্রধান দল ছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ, এবং অন্যান্য দল ছিল পূর্ব পাকিস্তানের যে একটা নির্বাচন, সেখানে ছিল ইসলামী গণতন্ত্রী দল, জামায়াত ইসলামী পাকিস্তান, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি। এ ধরনের নির্বাচনে আমাদের বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ কয়টি আসনে 162টি আসন 162টি আসনের জন্য মধ্যে 160টি আসন লাভ করে। আর জাতীয় পরিষদের নির্বাচনে আর প্রাদেশিক পরিষদের নির্বাচনে তোমার 310টির ভিতর টোটাল 310টির ভিতর 298টি আসন লাভ করে। নির্বাচনে একদিকে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের হয়ে, আর পশ্চিম পাকিস্তানে ছিলেন জুলফিকার আলীর নেতৃত্বে পাকিস্তান পিপলস পার্টি। দুটোর ভিতর অন্যান্য দলগুলো ছিল নগণ্য, ওদের প্রতিনিধিরা ওরা অতটা কন্টেস্টে আসে না। কন্টেস্টে বেশি লড়াই হয়েছিল আমাদের পূর্ব পাকিস্তান থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে। আওয়ামী লীগ কার সাথে? পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী, উত্তর পাকিস্তান পিপলস পার্টির সাথে। এবং এই নির্বাচনে আওয়ামী লীগ মহিলা আসন সহ টোটাল জাতীয় পরিষদে পেয়েছে 169টি আসনের মধ্যে 167টি আসন আওয়ামী লীগ জিতে, এবং প্রাদেশিক পরিষদে 310টি আসনের মধ্যে 298টি আসন তারা জিতে নেয়। জাতীয় পরিষদের সদস্যদের বলা হতো MNA, আর জাতীয় প্রাদেশিক পরিষদের সদস্যদের বলা হতো MPA। জাতীয় পরিষদের 75.10 এবং প্রাদেশিক পরিষদের 70.48% ভোট আমাদের আওয়ামী লীগ নিয়ে জিতে নেয়, সংখ্যা গরিষ্ঠ অর্জন করে। যেখানে জাতীয় পরিষদে পাকিস্তান পিপলস পার্টি 144টি আসনের মধ্যে, এখানে উল্লেখ নেই, আমরা স্টাডিতে যা পেয়েছি 82টি আসন পায়। যেখানে আমাদের আওয়ামী লীগ পেয়েছে জাতীয় পরিষদের আসনে 167টি, আর পাকিস্তান পিপলস পার্টি পেল মাত্র 82টি। কতটা ডিফারেন্স, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ। সেজন্য ক্ষমতা হস্তান্তর করা, কেন্দ্রীয়ভাবে দেওয়া জাতীয় পরিষদগুলো দেওয়া উচিত আওয়ামী লীগের হাতে। আমাদের শাসনের জন্য, পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর শাসনের জন্য দরকার আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর। নির্বাচনের ফলাফল তাই দেয়। সেই অনুযায়ী 3রা মার্চ জাতীয় পরিষদের অধিবেশন ডাকা উচিত ছিল, কিন্তু জুলফিকার আলী ভুট্টো পশ্চিম পাকিস্তানের নেতা, তার প্ররোচনায় ইয়াহিয়া খান 1 মার্চ এই অধিবেশন স্থগিত ঘোষণা করে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এর আগে চ্যাপ্টারগুলিতে দেখেছো পশ্চিম পাকিস্তানের জনগণ, পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর কাছে আমরা ঔপনিবেশিক শাসক গোষ্ঠীর আচরণ পেয়েছি। আমাদের পূর্ব পাকিস্তানকে সবসময় প্রদেশ হিসেবে বিবেচনা না করে সবসময়, বিশেষ করে ভাষা আন্দোলন তার স্পষ্ট উদাহরণ, উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। বাংলা ভাষাকে তারা মর্যাদা প্রাথমিকভাবে দিতে চায়নি। এক ধরনের
চাপিয়ে দেওয়ার নীতি ছিল, ঔপনিবেশিক শাসন তারা চাপিয়ে দিত। ঠিক সেইভাবে ৭০-এর নির্বাচনের ফলাফলে যেখানে পূর্ব পাকিস্তানের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে পূর্ব পাকিস্তানের জনপ্রতিনিধি বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তর করা, ক্ষমতা দায়িত্ব দেওয়ার কথা ভেবেছিল, কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক আইয়ুব খান, সামরিক শাসক, তাদেরই নেতা জুলফিকার আলীর পুত্র প্ররোচনায় এই কাজটি করতে গড়িমসি করে, যার ফলস্বরূপ তারা ৩রা মার্চ অধিবেশন, জাতীয় অধিবেশন বাতিল করে স্থগিত করে। এইটা দেখে পূর্ব পাকিস্তানের জনগণ বুঝে যায় তার অতীত তো ভালো না, তারা বুঝে নিয়ে যে আদৌ আমরা আমাদের শাসন করার অধিকার পাবো। সেই জন্য তারা বিক্ষোভ সমাবেশ করে, তারা বিভিন্ন রকম র্যালি, মিছিল এবং এমনকি বিভিন্ন উত্তেজনামূলক কাজ করে। কিন্তু সামরিক শাসনে তখনও বহাল ইয়াহিয়া খানের সামরিক শাসনকে তারা উপেক্ষা করে, যা হওয়ার হয় হোক, তবু আমরা আমাদের শাসনের দায়িত্বটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে হস্তান্তর যেন করা হয়, সেটা আমরা চাই। পূর্ব পাকিস্তানের জনগণ তখন এই ধরনের এক ধরনের অটল নীতি গ্রহণ করে। তারই ফলস্বরূপ আওয়ামী লীগের নেতা কর্মী দল তারা একটা সংগঠন তৈরি করে, সেটা হচ্ছে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। তারা গঠিত হয়ে এই যে অধিবেশন স্থগিত করা হলো, তারা বাংলাদেশের পতাকা ২রা মার্চ উঠিয়ে দেয়। বাংলাদেশের একটা পতাকা তারা নকশা করেছিল এবং সেটা তারা উত্তোলন করে এবং সারা দেশব্যাপী ধর্মঘট আহ্বান করে, পল্টন ময়দানে একটা বিক্ষোভ সমাবেশ আয়োজন করে ৩রা মার্চ। ৫ দফা প্রস্তাব গ্রহণ করা হয় এবং ৬ মাস পর্যন্ত প্রতিদিন অর্ধবেলা হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়। এসব কিছু দেখে ৬ মার্চ ইয়াহিয়া খান, সামরিক শাসক, ঘোষণা দেন যে ২৫শে মার্চ আমরা অধিবেশন ডাকব। সত্যি কথা বলতে কি, তাদের যে অতীত কর্মকাণ্ড পশ্চিমা পাকিস্তানি গোষ্ঠীর, এতে বাংলাদেশের জনগণ বিক্ষুব্ধ হয়ে গিয়েছিল, বুঝে গিয়েছিল যে এবার তারা আর কিছু না কিছু একটা তাদের করতে চলেছে। তাদের ধারণা ভাজ একজন তাদের দেশেও পাকিস্তান, এক অখণ্ড পাকিস্তানের সেই নীতি তারা দেখায় না পশ্চিমা পাকিস্তানি শাসক গোষ্ঠী। তাই তারা ওটাকে বয়কট করে ৭ই মার্চ একটা সমাবেশের আয়োজন করে রেসকোর্স ময়দানে, এখন বর্তমানে যেটা সোহরাওয়ার্দী উদ্যান, এবং সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ভাষণ দেন, যেটা একটি ঐতিহাসিক ভাষণ। ৭০-এর নির্বাচনে ক্ষমতা হস্তান্তরের ব্যাপার ছিল পূর্ব পাকিস্তানের জনগণকে শাসন করার দায়ভার পূর্ব পাকিস্তানের জনপ্রতিনিধির কাছে, এটা তারা মেনে নিতে পারছিল। তাই তারা গড়িমসি করে অধিবেশনকে বারবার ডেট পিছিয়ে দিচ্ছিল এবং তারা একটা যুদ্ধের চিন্তাভাবনা, তারাই দমন পীড়ন নীতি তারা তখন নীল নকশা করছিল বিধায় তারা বিষয়টিকে প্রলম্বিত করছিল, যে অধিবেশন বারবার বসেছে ৩রা মার্চ থেকে ২৫শে মার্চ। দুই অংশ, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, দুই অংশের দূরত্ব প্রায় ১১০০ মাইল। আর এই দূরত্বের কারণে অখণ্ড পাকিস্তান ছিল না। পশ্চিম পাকিস্তানের ভাষা, কৃষ্টি, কালচার আর পূর্ব পাকিস্তানের ভাষা, কৃষ্টি, কালচার দুটোর ভিতর বিশাল ফারাক, যার জন্য পূর্ব পাকিস্তানের জনগণের উপর পশ্চিম পাকিস্তান সব সময় কিছু না কিছু একটা চাপিয়ে দেওয়া, নিজের ভাই, নিজের দেশের ভাই, ওই নীতিটা তাদের ভিতর কাজ করতো না। সুতরাং শাসন ভার বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রেও তাই তারা সবসময় গড়িমসি করেছে
এবং নীল নকশা করেছে কীভাবে পূর্ব পাকিস্তানের মানুষকে দমন পীড়ন এবং পোড়া মাটির নীতি গ্রহণ করে এদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, যার ফলস্বরূপ বাঙালি জনগণ বুঝে গিয়েছিল এবং তারা 25শে মার্চ রাতে একটা কালো রাত্রি তারা গণহত্যার সিদ্ধান্ত তখনই এর ভিতর নিয়ে গিয়েছিল এবং বাঙালি জনগণ মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ হয়ে উঠে 17 নির্বাচনে ফলাফল অনুসারে তাদের সাথে পশ্চিমা শাসক গোষ্ঠী সেই আচরণ না করার কারণে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এতটুকুই। আশা করি তোমরা বিষয়টি অনুধাবন করতে পেরেছ।